ছাত্রছাত্রীরা আশা করি সবাই ভালো আছো। তারপরেও দীর্ঘদিন ধরে তোমাদের স্কুল বন্ধ, করোনার কারণে বন্ধ। তোমরা বাসায় থেকে থেকে হয়তো অনেকে হাঁপিয়ে উঠেছো। যাই হোক, আজকে তোমাদের আমি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ক্লাস দেব, ইংরেজি সেকেন্ড পেপার। এই ক্লাসটা হচ্ছে ক্লাস 9 এবং 10 উভয়ের জন্যই দরকার। আজকে যে আইটেমটা পড়াবো তার নাম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস বা কন্ডিশনালস। এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো তিন প্রকারের। কন্ডিশনাল সেন্টেন্সগুলো তিন প্রকারের আমরা এখানে লিখেছি, দেখো। কন্ডিশনালস বা কন্ডিশনাল সেন্টেন্সেস, কন্ডিশনালস বা কন্ডিশনাল সেন্টেন্সেস তিন প্রকার। এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো আমাদের প্রয়োগ হবে হলো কমপ্লিটিং সেন্টেন্সে। আমাদের গ্রামারে 5 মার্কের একটা প্রশ্ন থাকে, সেটা হলো কমপ্লিটিং সেন্টেন্সেস। এই কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে 5টা সেন্টেন্সের মধ্যে অন্তত একটা সেন্টেন্স সবসময় কন্ডিশনাল সেন্টেন্স থাকে সাধারণত। তাহলে আমরা এবার, তোমরা খাতা কলম নিয়ে রেডি হও, প্রস্তুত হও, আমরা আমাদের পড়ায় চলে যাই। প্রথমটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন বা ফার্স্ট কন্ডিশনালস, এটার একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা হলো এরকম: if plus present, if plus present plus future। এই স্ট্রাকচারটা হলো এরকম। আমরা প্রথমটাকে ইফ ক্লজ বলে থাকি, প্রথমটাকে বলে থাকি আমরা ইফ ক্লজ। এই ইফ ক্লজটা হলো আসলে একটা সাবঅর্ডিনেট ক্লজ। যেমন আমরা যখন আবার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স পড়বো, তখন এই ক্লজের বিস্তারিত আলোচনা করব। ক্লজের বাংলা হচ্ছে গিয়ে আমরা বলে থাকি বাক্যের অংশ, বাক্যাংশ। যদি কোনো বাক্যের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, সেটাকে আমরা একটা ক্লজ বলি। কেমন? তাহলে ইফ ক্লজ, আর একটা হলো গিয়ে শুধু ফিউচার। এখানে প্রেজেন্ট টেন্স বলতে আমরা সাধারণত বুঝবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কে, আর ফিউচার বলতে বুঝবো ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা দেখি একটা সেন্টেন্স লিখে উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ইফ ইউ rise early, if you rise early, you will be healthy। If you rise early, you will be healthy। আমরা কিন্তু জানি যে ঘুম থেকে সকাল ওঠা সেটা কি স্বাস্থ্যের জন্য উপকারী। তাহলে এখানে আমরা দেখি যে প্রেজেন্ট টেন্সে কোনটুকু আছে। এই জায়গায় রাইজ এই শব্দটা হলো প্রেজেন্ট টেন্সে আছে। রাইজ ভার্বটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর পরেরটার মধ্যে দেখো উইল বি আছে। এখানে হলো উইল হলো মূলত মোডাল ভার্ব, ফিউচার ইনডেফিনিট উইল বি হেলদি, তুমি স্বাস্থ্যবান হবে। আরো উদাহরণ দিই, ইফ ইউ start early, you will reach school timely। আমরা দুইটা সেন্টেন্স এখানে লিখলাম। ইফ ইউ স্টার্ট আর্লি, যদি তুমি স্টার্ট মানে যাত্রা করা, তুমি যদি তাড়াতাড়ি যাত্রা করো, ইউ উইল রিচ স্কুল টাইমলি, তুমি স্কুলের সময় মতো বা সময় মতো পৌঁছবে। এখানে আমাদের খেয়াল করতে হবে স্টার্ট, এই যে ভার্বটা মূল ভার্ব, এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে আমরা দুইটা উদাহরণ দেখলাম এখানে। ইফ এর পরে প্রেজেন্ট টেন্সের ভার্ব আসবে, পরেরটা আসবে ফিউচার টেন্সের ভার্ব। এখানে কিন্তু আসলে দুইটা ক্লজ আছে, একটা হচ্ছে ইফ ক্লজ
আবার পরেরটা আছে আরেকটা হলো ইউ উইল বি হেলদি, এটা আবার আরেকটা ক্লজ, এটা হলো ইফ ক্লজ স্যার, এটা আমরা বলি প্রিন্সিপাল ক্লজ বলে থাকি। আমরা ক্লজের আলোচনা যখন যাব তখন ডিটেইলস আমরা বুঝবো এই জিনিসটা। আবার ইউ উইল রিচ স্কুল টাইমলি, তুমি স্কুলে সময় মতো, এটা একটা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো আমরা এটা প্রেজেন্ট ইনহেভিটেন্স এর দুইটা উদাহরণ দেখলাম। এই ফার্স্ট কন্ডিশনে আবার একটু ভেরিয়েশন আছে, অর্থাৎ এই স্ট্রাকচার ছাড়া আরো দুই একটা স্ট্রাকচার আছে, আমরা সেগুলো দেখি। এটাও ফার্স্ট কন্ডিশনের আরেকটা স্ট্রাকচার। ভেরিয়েশনটা হলো এরকম, ই প্লাস প্রেজেন্ট প্লাস ক্যান বা মে। এটা মনে রাখতে হবে, এখানে আমরা ডট ডট দিয়েছি, এর মানে কি? এর মানে এখানে ক্যান বা মে হচ্ছে মোডাল ভার্ব। এই মোডাল ভার্বের পরে আবার কি আরেকটা মূল ভার্ব পড়বে, যেটাকে অনেকে বলে থাকে ভি ওয়ান। এটাকে অনেকে বলে থাকে হলো ভি ওয়ান বলে থাকে, অনেকে ভি ওয়ান বলে। ভি ওয়ান মানে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, আর বেস ফর্ম, হ্যাঁ বেস, বিএসি, বেস ফর্ম, এফওআরএম, বেস ফর্ম। মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের ফর্ম যেটা, সেটাকে আমরা বেস ফর্ম বলে থাকি। ই প্লাস প্রেজেন্ট প্লাস ক্যান বা মে, যেমন ওই স্ট্রাকচারটা এইভাবে থাকবে, ই প্লাস প্রেজেন্ট প্লাস ক্যান বা মে, এটা দেওয়া থাকে না। আমি এটা অতিরিক্ত লিখলাম বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? এখন আমরা সেন্টেন্স লিখি, if you work hard, you can succeed in life. If you work hard, you can succeed in life. তাহলে শর্তটা হচ্ছে কি, যদি তুমি কঠোর পরিশ্রম করো, you can succeed in life, তুমি জীবনে সফল হবে। তারপরে if he, আরেকটা উদাহরণ দিই, if he reads, কেন এস হলো? যেহেতু প্রেজেন্ট টেন্স ভার্ব, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং ভার্বের সাথে এখানে এস বা ইএস যোগ হয়, এই জন্য এখানে এস যোগ হলো। ইফ হি রিডস attentively, he can do good result. তাহলে এখানে খেয়াল করতে হবে, ফার্স্ট কন্ডিশন আরেকটা মনে রাখতে হবে, যে ফার্স্ট কন্ডিশনে যে শর্তটা থাকে, ইফ যুক্ত ক্লজ মানে একটা শর্ত যুক্ত। ইফ মানে কি যদি, ইফ হি রিডস অ্যাটেন্টিভলি, যদি সে মনোযোগ সহকারে বা মনোযোগ দিয়ে পড়ে, তাহলে কি হবে? হি ক্যান ডু গুড রেজাল্ট, সে ভালো ফলাফল করতে পারবে। এবং এই কাজটা করলে এই শর্তটা পূরণ হওয়া সম্ভব। সে শর্তটা কি পূরণ হবে? হি ক্যান ডু গুড রেজাল্ট, সে ভালো ফলাফল করবে। এই হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স গুলোর দুইটা স্ট্রাকচার দেখালাম আমরা। আগে দেখলাম হলো ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এখন দেখলাম হলো ই প্লাস প্রেজেন্ট প্লাস ক্যান বা মে, এরকম দেওয়া থাকবে। আমি বোঝার সুবিধার্থে এখানে লিখছি ভি ওয়ান মানে ভার্বের বেস ফর্ম। মূলত মে বা ক্যান এর পরে এরকম একটা ভার্ব থাকবে, সেটা কোনটা? এই যে আমার ক্যান আছে, এখানে ক্যান আছে, এই যে ভার্ব কোনটা, ভি ওয়ান কোনটা? এই যে ভি ওয়ান হলো সাকসিড, এখানে ডু হলো ভি ওয়ান। আমরা এরপরে চলে যাই, আমার মনে হয় যে এটা তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাই এরপরে সেকেন্ড কন্ডিশনে। সেকেন্ড কন্ডিশন গুলো এরকমই, ইফ যুক্ত কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সটা দেখো, সেকেন্ড কন্ডিশনাল বা সেকেন্ড কন্ডিশন। এখানে ইফ এর পরে প্রথমটা ছিল প্রেজেন্ট ফর্ম,
ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে থাকবে হলো ইফ এর পরে পাস্ট ফর্ম বা পাস্ট, ই প্লাস পাস্ট প্লাস কুড অথবা মাইট। এখানে মনে রাখতে হবে যে এরকমই ইট, কুড, মাইট এগুলো সবই হলো মোডাল ভার্ব। এই মোডাল ভার্ব গুলো পরে আরেকটা মূল ভার্ব করবে যেটা হলো বেস ফর্মে পড়বে বা V1 পড়বে। এটা আমরা বইতে পাবো না, তবে আমি এক্সট্রা বোঝার সুবিধার্থে লিখছি। আবার লিখলাম এখানে V1 মানে ভার্বের বেস ফর্ম, তাহলে এখানে কি থাকবে, ভার্বটা থাকবে পাস্ট ফর্ম। এই পাস্ট ফর্ম বলে মনে রাখতে হবে সাধারণত এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, এখানে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে না বা পাস্ট পারফেক্ট টেন্স থাকবে না, এখানে থাকবে সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ই প্লাস পাস্ট প্লাস কুড বা মাইট। আমরা এখন দেখি একটা সেন্টেন্স, ইফ হি স্টাডিড ওয়েল, যদি সে ভালোভাবে পড়াশোনা করতো, তাহলে দেখো হি কুড বা আমরা লিখতে পারি মাইট ডু গুড রেজাল্ট। দেখো আগের উদাহরণ থেকে টেনে আনলাম বোঝার সুবিধার্থে, আমি কিন্তু সহজ বাক্য দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই জন্য যে বোঝার জন্য প্রথমে সহজ বাক্যগুলোই দরকার। ইফ হি স্টাডিড ওয়েল, যদি সে ভালোভাবে পড়তো, হি কুড বা মাইট ডু গুড রেজাল্ট, সে ভালো ফলাফল করতো। এখানে লক্ষ্য করো এই যে কুড বা মাইট ব্যবহার করেছে মোডাল ভার্বের পরে মূল ভার্ব কিন্তু যে এইটা ডুটাকে এখানে মূল ভার্ব। সাধারণত ডু অক্সিলারি ভার্ব হয়, কিন্তু এই বাক্যে ডু হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ আমাদের এখানে V1 প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে আছে। যদি সে পড়াশোনা মনোযোগ দিয়ে করতো তাহলে সে কি ভালো ফলাফল করতো। এখানে খেয়াল রাখতে হবে যে সেকেন্ড কন্ডিশনালের শর্তগুলো পূরণ হয় নাই বিদায় ফলাফলটা আসে নাই, এটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু দেখতে যদিও এটা অ্যাফার্মেটিভ ফর্মে আছে, কিন্তু এটা মিনিংটা কিন্তু নেগেটিভ। যেমন যদি সে ভালোভাবে পড়তো তাহলে কিন্তু হি কুড বা মাইট ডু গুড রেজাল্ট, সে ভালো ফলাফল করতে পারতো। আরো দেখে দিই একটা, if I started early, I could catch the train. এটা বোঝা যাচ্ছে কি, আমি যদি একটু তাড়াতাড়ি সকাল সকাল রওনা দিতাম, স্টার্ট মানে আরম্ভ করা, এখানে যাত্রা আরম্ভ করা, রওনা হওয়া বোঝাচ্ছে। ইফ আই স্টার্টেড আর্লি, যদি আমি সকাল সকাল রওনা দিতাম, আই কুড ক্যাচ দি ট্রেন, আমি ট্রেনটা ধরতে পারতাম। তার মানে কি বোঝা গেল যে কি সে আসলে যাত্রাটা তাড়াতাড়ি করতে পারে নাই বিধায় কি ট্রেনটা ধরতে পারে নাই। কিন্তু ফর্ম যদিও কি বাক্যের কি অ্যাফার্মেটিভ ফর্ম নট নাই, কিন্তু মিনিংটা কিন্তু নেগেটিভ, এটা খেয়াল রাখতে হবে। তাহলে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স গুলো এরকম। এই হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশন। আমরা এবার দেখবো থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। উদাহরণ, এটা শেখা হয়ে গেলে আরো প্র্যাকটিস করলে আরো বেশি বেশি আমরা পারবো। প্র্যাকটিস করতে হবে, সবাইকে খেয়াল রাখতে হবে। এটা যত বেশি গ্রামার প্র্যাকটিস করবে তত বেশি কি গ্রামার সহজ লাগবে। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, এখানেও এটাও ইফ যুক্ত হয় সাধারণত। স্ট্রাকচারে ই প্লাস এখানে লিখতে হবে, এটা হবে সেকেন্ড কন্ডিশন হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এখানে নির্দিষ্ট করা থাকবে পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে ই প্লাসটা, ই প্লাস পাস্ট পারফেক্ট প্লাস এটার পরে যেটা আসবে পাস্ট পারফেক্ট, এটা পারফেক্ট কন্ডিশনাল বলে। আমরা এখানে দেখাচ্ছি উড অথবা কুড বা মাইটও বসানো যায়,
উড কুড বা মাইটও বসানো যেতে পারে। এইটার যে কোনো একটা বসবে, উড অথবা কুড অথবা মাইট, যে কোনো একটা বসবে। এর সাথে কি থাকবে হলো হ্যাভ। এখানে তোমাদের মনে রাখতে হবে যে ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্স মানে কি, সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে যে ভার্ব বসবে সেটা কি হ্যাড বসবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আর এই জায়গা হলো উড কুড মাইট, যে কোনো একটা মোডাল বসবে, সাথে থাকবে হ্যাভ। সাথে কি থাকবে হ্যাভ। যখনই এটা আবার যদিও কন্ডিশনাল সেন্টেন্স করছি, এখানে একটু বলে রাখা ভালো, রাইট রুলস অফ ভার্বের রুলস অনুসারে কুড হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, যেটাকে আমরা V3 বলি। এখানে যেটা পড়বে হ্যাঁ পাস্ট পার্টিসিপল, বা এটাকে আমরা বলতে পারি কি V3। কেমন আজকাল অনেক বইতে কেমন V1 V2 V3 থাকে। V1 হচ্ছে ভার্বের বেস ফর্ম, V2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, V3 হলো ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন আমরা উদাহরণ দিই। If he had worked sincerely এটার অর্থ পাস্ট ইনডিফিনিট এর মতোই অর্থ হবে বাংলাটা, যদি সে নিষ্ঠার সাথে কাজ করত। ইফ হি সরি ওয়ার্ক হবে ওয়ার্ক করে এটা ইজি হবে, ওয়ার্ক সিনসিয়ারলি। he might get, sorry it might have gotten হয়, আমরা গট লিখতে পারি। he might have got বা gotten, got promotion get এর past form got, past participle gotten হয়, got হয়। if he had worked, এই যে past perfect tense কোনটা হলো, এই যে ভার্বটা had worked। past perfect tense এর সাবজেক্টের পরে সবসময় খেয়াল রাখতে হবে হ্যাড বসবে, মূল ভার্বের past participle হবে। if he had worked sincerely, সে যদি নিষ্ঠার সাথে কাজ করতো তাহলে কি হতো, he might have got promotion, সে হয়তো পদোন্নতি পেত। প্রমোশন মানে কি, পদোন্নতি। প্রমোশন মানে পদোন্নতি। আর একটা উদাহরণ দেখার চেষ্টা করি। if you if you had invited me, I would have attended the party. If you had invited me, তুমি যদি আমাকে দাওয়াত দিতে, নিমন্ত্রণ দিতে, I would have attended the party, আমি পার্টিতে উপস্থিত হতাম। তার মানে কি, এখানে বুঝতে হবে যে যদি অ্যাফার্মেটিভ ফর্মে আছে, কিন্তু আসলে ইউ আমাকে দাওয়াত দেয়নি, বিধায় কি আমি উপস্থিত হইনি। I would have attended the party। এখন দেখো থার্ড কন্ডিশনাল সেন্টেন্স গুলো, দুইটা উদাহরণ দিলাম, প্রত্যেকটা দুইটা করে। তোমরা বাসায় বইতে আরো উদাহরণগুলো পড়বা, বাসায় বই খুলে পড়বা, কন্ডিশনাল সেন্টেন্সে দেখবা এরকম আরো অনেক উদাহরণ আছে এবং আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি যদিও এখানে এই যে ক্লাসটা নিলাম কন্ডিশনাল থিওরিটিক্যাল আলোচনা করলাম, এরপর প্র্যাকটিক্যাল আলোচনা হবে কি, এইগুলো প্রয়োগ করবো কোথায়, কন্ডিশনাল সেন্টেন্সে। তো আমরা নেক্সট ক্লাসে এই কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে বাক্যে থাকে ব্যবহার হয় সেই বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। তো সবাইকে ধন্যবাদ। আমরা নেক্সট ক্লাসে করবো এবং এই জন্য বাড়ি কাজ দিলাম না, এর পরের ক্লাসে তোমাদের বাড়ি কাজ থাকবে।